প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা সব? আশা করি ভালো আছো। বাংলা একাডেমিতে চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত। আশা করি তোমাদের পুজো ভালোই কেটেছে। পুজোর পরেই আমি আবার নতুন করে তোমাদের শুরু করছি ভিডিওগুলো। তো অষ্টম শ্রেণীর বাংলা মাসি পিসি জয় গোস্বামীর খুব সুন্দর একটা কবিতা। তো এই কবিতাটা থেকে প্রশ্ন তোমাদের আসবেই আসবে। এই কবিতাটা খুবই একটা ভালো কবিতা। ভালো কবিতা এই কারণেই, সব কবিতাগুলোই ভালো এবং সব গল্পগুলোই ভালো, কারণ এখান থেকে কিছু শিক্ষণীয় ব্যাপার আছে। চলো বেশি কথা বলবো না, যে কবিতাটার যে সারাংশ সেইটা তোমাদের সাথে আগে প্রথমে আলোচনা করি। দেখো, সমাজে এমন কিছু শ্রমজীবী মহিলারা থাকেন যারা পরিবারের প্রয়োজনে, সংসারের তাগিদে জীবিকা অর্জনের জন্য পথে বেরোয়। তাদের প্রতিদিনের জীবন কীরকম বলো তো? সংগ্রাম মুখর, অর্থাৎ লড়াই করে তারা বাঁচতে যায়। আর সেই সব শ্রমজীবী মানুষদেরকেই এই কবিতায় জয় গোস্বামী মাসি পিসি বলেছেন। সেই খেটে খাওয়া মানুষ, খেটে খাওয়া এক শ্রেণীর মহিলা যারা প্রত্যেক দিন রুজি রোজগারের ধান্দায়, পেটের দায়ে দিনের পর দিন কাজ করে চলেছে, সেই তাদের কথাই বলেছে, তাদেরকেই মাসি পিসি বলেছেন। তো দারিদ্র্যপূর্ণ জীবনের সঙ্গে তারা লড়াই করে চলে। পথ চলতি রাস্তায় এমন বহু শ্রমজীবী মানুষের সাথে প্রতিদিন পরিচয় ঘটে, কিন্তু তাদের ব্যক্তিগত জীবনের পরিচয় থেকে যায় অজানা বা অজ্ঞাত। কবি জয় গোস্বামী এই শ্রমজীবী মহিলাদের নাম দিলেন মাসি পিসি। ঘুম পাড়ানি মাসি পিসিরা যখন ঘুম থেকে ওঠে, তখন আকাশে চাঁদ থাকে, ভোরে শুকতারা থাকে, তাদের চোখের পাতায় ফুল ছুঁয়ে যায়, ঠোঁটে জল। ভোর ভোর উঠে তারা ছাড়া কাপড় কেচে ট্রেন ধরতে যায়। তখনও ঘাসের উপর শিশির থাকে কয়েক ফোঁটা। বাড়িতে অনেক সদস্য, তাই তাদের রোজগারে বেরোতে হয়। সামান্যই তো রোজগার, সেই জন্য তাদেরকে অবশ্যই রোজগারে রোজ প্রত্যেক দিন বেরোতে হবে, ঝড় জল বৃষ্টি যাই থাকুক না কেন। তাদের কাজই হচ্ছে লালগোলা বনগা থেকে চাল জোগাড় করে কলকাতায় বিক্রি করা বা বিভিন্ন শহর অঞ্চলে বিক্রি করা। তার জন্য ট্রেন তাদের ধরতেই হবে, এবং ভোরের ট্রেনটা ধরতেই হবে। যদি মিস হয়ে যায় তাহলে কিন্তু আর চাল বিক্রি হবে না। কিন্তু তাদের শান্তি নেই। কেন শান্তি নেই? না, রেলবাজারের যারা হোমগার্ড থাকে তারা এই নিয়ে নানা রকম ঝামেলা করে, যে এই এত মাল তোলা যাবে না, এরা তোমরা ঝামেলা করছো, পয়সা দাও না, এবং সেই জন্যই মনে শান্তি নেই। বছর কিংবা মাস মাইনে এইসবের কোনো হিসাবও তারা রাখে না। কেন? তাদের এইগুলো দিয়ে কোনো প্রয়োজন হয় না, যে মাস শেষ হয়ে গেল, মাসের শেষে একটা ইনকাম হবে বা টাকা ইনকাম হবে। সেই জন্য তারা মাসের বা বছরের কোনো হিসাবও রাখে না। তারা শুধু এইটুকুই জানে যে আমার ঘরে অনেকগুলো পেট আছে, অর্থাৎ খাবার লোক আছে, প্রত্যেক দিন কাজে বেরোতে হবে। তারা সবসময় এইভাবেই যাতায়াত করে। আবহমান কাল ধরে সময় বয়ে যায়, কিন্তু তারা তাদের কাজ করে চলে। সমাজ পরিবর্তন হয়ে গেছে, সমাজ পরিবর্তন হচ্ছে, কিন্তু এই শ্রেণী মানুষের কোনো পরিবর্তন নেই। কারণ এই শ্রেণী মানুষের কথা কেউ ভাবে না। কিন্তু সাধারণভাবে একটু বয়স্ক মহিলাদের রাস্তাঘাটে আমরা মাসি পিসি বলে থাকি। তারা আমাদের আপনজন নয়, কিন্তু সম্মান দিয়ে বা আপনজনদের মতো ভেবে তাদের আমরা মাসি পিসি বলি। সেরকম কিছু মহিলার কথা মাসি পিসি কবিতায় বর্ণিত হয়ে আছে। সংগ্রামী, দিন আনা দিন খাওয়া মহিলাদের কথাই এই কবিতার মধ্যে তুলে ধরা হয়েছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো মাসি পিসি কারা। এই যে সবুজ কালারের যে বক্সটা আছে, এইটা তোমরা অবশ্যই পড়বে। চলো শুরু করা যাক। দেখো, একের দাগের প্রশ্নগুলো দেখো হাতে কলমে। জয় গোস্বামীর লেখা দুটি কবিতা বইয়ের নাম লেখো। জয় গোস্বামীর লেখা দুটি কবিতার বইয়ের নাম ঘুমিয়েছে ঝাউ পাতা ও পাগলি তোমার সঙ্গে। জয় গোস্বামীর লেখা একটি উপন্যাসের নাম হলো সেই সব শেয়ালেরা। এবার দেখো দুইয়ের দাগের নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত উত্তর দাও, মানে অর্থাৎ একটি বাক্যে বা দুটো বাক্যে এরকম উত্তরটা হতে পারে। দুইয়ের দাগের এক, অনেকগুলো পেট বাড়িতে পেটের আবিধানিক যে অর্থ সেটা কি? এখানে কি অর্থে ব্যবহৃত হয়েছে? আচ্ছা, জয় গোস্বামীর লেখা মাসি পিসি কবিতা থেকে নেওয়া প্রশ্নোক্ত উক্তিতে পেট শব্দের আবিধানিক অর্থ হলো জঠর বা উদর। আর এখানে পেট শব্দটি কেন ব্যবহার হয়েছে, এখানে কি অর্থে ব্যবহার হয়েছে? এখানে পেট শব্দটি ক্ষুধিত ব্যক্তি বা সদস্য অর্থে ব্যবহার করা হয়েছে। সাত ঝামেলা জোটায়, এখানে সাত শব্দটি ব্যবহারের কারণ কি?
সাত কথাটি এখানে সাত সংখ্যাকে বোঝায়নি, নানা রকম বা বহু অর্থে ব্যবহৃত হয়েছে। রেলবাজারের পাহারাদাররা অর্থাৎ হোমগার্ডরা আইন কানুনের কথা বলে যেসব সমস্যার সৃষ্টি করে, কবি তাকেই একসঙ্গে সাত ঝামেলা বলেছেন। তিনের মাস মাহিনা শব্দটির কবিতায় কি অর্থে ব্যবহৃত? শব্দটির অন্য কোন অর্থ তোমার জানা আছে? জয় গোস্বামীর লেখা মাসিপিসি কবিতা থেকে নেওয়া মাহিনা শব্দটি মাস অর্থে ব্যবহৃত হয়েছে। শব্দটির অন্য অর্থ মাসিক বেতন। চাকরিজীবী সম্প্রদায় সাধারণত মাসের শেষে এই মাহিনা পায়। শব্দটি ফরাসি মাহিয়ানা থেকে মাহিনা শব্দটি এসেছে। 2-4 কোন শব্দ থেকে এবং কি করে জ্যৈষ্ঠী শব্দটি এসেছে? কবি জয় গোস্বামীর মাসিপিসি কবিতায় জ্যৈষ্ঠী শব্দটি জ্যৈষ্ঠ শব্দ থেকে ধ্বনি পরিবর্তনের মাধ্যমে অভিশ্রুতির নিয়মে এসেছে। জ্যৈষ্ঠ থেকে জ্যৈষ্ঠ থেকে জ্যৈষ্ঠী। নিচের প্রশ্নগুলির উত্তর সংক্ষিপ্ত দেয় 3-এর দাগের। শুকতারাটি ছাদের ধারে চাঁদ থামে তাল গাছে, এটা একটা কবিতার লাইন। এই পংক্তিটির মাধ্যমে দিনের কোন সময়ের কথা বলা হয়েছে? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। উদ্ধৃতাংশটির মাধ্যমে ভোর বা শেষ রাতের কথা বলা হয়েছে, কারণ ভোরবেলায় শুকতারাকে পূর্ব দিকে দেখা যায়। এছাড়া এ কবিতায় কবি ঘুম পাড়ানি মাসিপিসদের রাত থাকতে ওঠার কথা বলেছেন। 2-1 ফোঁটা শিশির তাকায় ঘাসের থেকে ঘাসে, এই পংক্তিটিতে যে ছবিটি ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো। শিশির হচ্ছে আকাশের ভাসমান জলকণা, যা রাতের বেলায় নিঃশব্দে ঝরে পড়ে। সেই শিশির বিন্দু ঘাসের ওপর ফোঁটা ফোঁটা হয়ে জমে থাকে। কবি কল্পনা করেছেন এই শিশির বিন্দুরা যেন একে অপরের দিকে কৌতূহলপূর্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে, অর্থাৎ অপার্থিব সেই সৌন্দর্যরাজি যেন মাসিপিসিদের পরিশ্রম, কাজ ও জীবনযাপনের সাক্ষী থাকে। সাল মাহিনার হিসাব তো নেই, সাল মাহিনার হিসাব নেই কেন? কবি জয় গোস্বামীর মাসিপিসি কবিতায় কঠোর জীবন সংগ্রামী শ্রমজীবী নারীদের কথা তুলে ধরেছেন। সংসারের মুখের দিকে তাকিয়ে জীবিকা নির্বাহের প্রয়োজনে তাদের নিরন্তর সংগ্রাম সারা বছর ধরেই চলতে থাকে। তাই তাদের কাছে আলাদা করে মাস মাইনার হিসাব থাকে না, অর্থাৎ বছরের পর বছর ধরে এই শ্রমজীবী মেহনতি মহিলাদের জীবন সংগ্রামের ধারা চলতেই থাকবে, তা কবি উদ্ধৃতাংশটির মধ্যে দিয়ে ব্যঞ্জিত করে। নিচের প্রশ্নগুলোতে 4-এর দাগের। শতবর্ষ এগিয়ে আসে শতবর্ষ যায়, এই পংক্তিটির মধ্যে দিয়ে কবি কি কি বলতে চেয়েছেন আলোচনা করো। এককালের বিশিষ্ট কবি জয় গোস্বামী মাসিপিসি কবিতা থেকে প্রশ্নোক্ত পংক্তিটি নেওয়া হয়েছে। উদ্ধৃত পংক্তিটির মাধ্যমে কবি সমাজের উন্নয়নমূলক কাজের সামগ্রিক অগ্রসরতার দিকটিকে তুলে ধরেছেন। সময়ের সঙ্গে সঙ্গে দেশ ও দেশের উন্নতি হচ্ছে, উন্নয়নের এই গতিও বেশ দ্রুত। কৃষি, শিল্প, বাণিজ্য, পরিবহন, চিকিৎসা, যোগাযোগ সর্বত্রই অভূতপূর্ব উন্নতি হলেও সমাজের নিম্নবিত্ত পরিশ্রমী মানুষ তার সুফল পাচ্ছে না। তাদের অবস্থা যেমন ছিল তেমনই আছে। ধনী বা শিক্ষিত সম্প্রদায়ের যতটা উন্নতি হয়েছে তার সিকিভাগও পিছিয়ে পড়া নিম্নবিত্ত মানুষের হয়নি। সেখানে উন্নয়নের গতি যেন চিরস্তব্ধ। শতবর্ষ আসা বা চলে যাওয়াতে শ্রমজীবী নিপীড়িত মানুষদের জীবনযাপনের চিরপরিচিত ছবি পাল্টায় না। জীবন সংগ্রামে টিকে থাকতে শ্রমজীবীরা আগেও যেমন কঠোর পরিশ্রম করত, এখনও তেমন করে আবার ভবিষ্যতেও করবে। মাসিপিসি কবিতায় এই মাসিপিসি কারা? তাদের জীবনের কোন ছবি এই কবিতায় ধরা পড়েছে? জয় গোস্বামীর মাসিপিসি কবিতায় উল্লেখিত মাসিপিসিরা হলেন সমাজের হতদরিদ্র শ্রমজীবী পরিশ্রমী মহিলা। এরা জীবন সংগ্রামে টিকে থাকার জন্য আইনের চোখকে ফাঁকি দিয়ে কিংবা আইনরক্ষকদের অর্থ দিয়ে গ্রাম থেকে চালের বস্তা নিয়ে শহরে বা শহরতলিতে বিক্রি করে। আলোচ্য কবিতায় মাসিপিসিদের অসহায় ও কঠোর জীবন সংগ্রামের ছবি খুঁজে পাওয়া যায়। ভোরের আলো ফোটার আগেই তাদের ঘুম ভাঙে, তারপর আগের দিনের বাসি কাপড় কেচে সমস্ত কাজ সামলে তারা রেল স্টেশনের দিকে চলে যায়। তাদের কোলে কাঁখে পোটলা পুটলিতেও বস্তায় চাল থাকে। পরিবারের সবাই তাদের রোজগারের মুখাপেক্ষী। রোজগার তাদের সামান্য হলেও তার জন্য কঠোর পরিশ্রম করতে হয়। দুঃসহ কায়িক পরিশ্রমের পরেও আছে পুলিশি নজরদারি, লাঞ্ছনা, গঞ্জনা ও নানান বিপত্তি। স্টেশনে কর্মরত হোমগার্ডদের সঙ্গেও তাদের নানা ঝামেলা লাগে সামাজিক কোণে। আনন্দ উৎসব তাদের জীবনে কোনো স্বতন্ত্র
তাৎপর্য আনে না। পরিবর্তনহীন অনুজ্জ্বল চিরন্তন পরিস্থিতির মধ্যে তাদের জীবন কাটে। সেখান থেকেই বেঁচে থাকার ক্ষীণ আশা নিয়ে তারা জীবনভর কঠোর পরিশ্রম করে যায়। মাসিপিসি কবিতা এই মাসিপিসদের মতো আর কাদের কথা তুমি বলতে পারো যাদের ট্রেনের উপর নির্ভর করে জীবিকা অর্জন করতে হয়? মাসিপিসি কবিতায় ট্রেনে চাল তুলতে আসা হতদরিদ্র নারীদের পরিচয় মেলে। এরা ছাড়াও বিচিত্র জীবিকার মানুষদের ট্রেনে দেখা যায়। সাধারণভাবে এদের হকার বলা হয়। এই হকারদের অনেকে ফল বিক্রি করে, আবার কেউ বা কাজু, কিশমিশ, বাদাম, চানাচুর, চিপস, লজেন্স, খেলনা, সংবাদপত্র, ম্যাগাজিন ইত্যাদি বিক্রি করে। আবার অনেক জুতো পালিশওয়ালাও ট্রেনের যাত্রীদের চটি জুতো পালিশ করে উপার্জন করে। এছাড়াও আজকাল ট্রেনে গান শুনিয়েও অনেক আয় করে। স্বেচ্ছাসেবী সংগঠনের অনেক সদস্যকে ট্রেনে উঠে কুপন বিক্রি করতে দেখা যায়। তারা কোনো দুরারোগ্য রোগীর চিকিৎসার জন্য সাধারণ যাত্রীদের কাছে সাহায্য চায়। তাছাড়াও কিছু ভিক্ষুকও ট্রেনে উঠে ভিক্ষা করে। এটি তাদের জীবিকা। ট্রেনকে কেন্দ্র করেই তারা খুঁজে পায় তাদের বেঁচে থাকার রসদ। রবীন্দ্রনাথ ঠাকুরের ওরা কাজ করে কবিতাটি তুমি পড়ে নাও। মাসিপিসি কবিতার সঙ্গে ওরা কাজ করে কবিতার কোন সাদৃশ্য তোমার চোখে পড়লো তা আলোচনা করো। শ্রমজীবী মানুষ সভ্যতার পিলসুজ রবীন্দ্রনাথ ঠাকুরই তার রাশিয়ার চিঠি গ্রন্থে একথা বলেছিলেন। শ্রমজীবী মানুষেরাই সভ্যতার আলো মাথায় করে দাঁড়িয়ে থাকে। তাদের অবস্থার কোনো উন্নতি হয় না, কিন্তু তাদেরই ধরে রাখা আলোতেই সমাজের অন্যান্য সবাই আলোকিত হয়। ওরা কাজ করে কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুর সেই শ্রমজীবী কৃষক, শ্রমিক, মজুরদের কথাই বলেছেন। কবিতাটি রবীন্দ্রনাথের আরোগ্য কাব্যগ্রন্থের 10ম কবিতা। কবিতাটিতে তিনি স্পষ্ট ঘোষণা করেছেন যে মাটির পৃথিবীর এই মানুষেরাই মণ্ডিত করিয়া এরাই অঙ্গবস্ত্র তোলে জীবনের মহামন্ত্রধ্বনি। কলিঙ্গের ঘাটে ঘাটে, পাঞ্জাব, মুম্বাই, গুজরাটের কাজ করে। মানুষের দৈনন্দিন প্রয়োজনে যুগ যুগান্তর ধরেই এই শ্রমজীবীরাই কাজ করে চলে। তারাই সমাজ সভ্যতার হাল ধরে রাখে। মাসিপিসি কবিতায় মাসিপিসিরা সেই শ্রমজীবী মানুষের প্রতিনিধি। তাদের কর্মের সুফল সমস্ত মানুষ ভোগ করে। এভাবেই ওরা কাজ করে কবিতার সঙ্গে মাসিপিসি কবিতার সাদৃশ্য স্থাপিত হয়। 5-এর দাগে নির্দেশ অনুযায়ী বাক্য পরিবর্তন করো। ফুল ছুঁয়ে যায় চোখের পাতায়, জল ছুঁয়ে যায় ঠোঁটে। জটিল বাক্যে পরিবর্তন করতে হবে। যখন ফুল ছুঁয়ে যায় চোখের পাতায়, তখন জল ছুঁয়ে যায় ঠোঁটে। ঘুম পাড়ানি মাসিপিসি রাত থাকতে ওঠে। জটিল বাক্যে যখন রাত তখন ঘুম পাড়ানি মাসিপিসি ওঠে। অনেকগুলো পেট বাড়িতে এক মুঠো রোজগার। যৌগিক বাক্যে অনেকগুলো পেট বাড়িতে কিন্তু এক মুঠো রোজগার। এই হলো তোমাদের মাসিপিসির সমস্ত যে প্রশ্ন উত্তরগুলো, সেগুলো আমি নিয়ে আলোচনা করলাম এবং সারাংশটাও আলোচনা করেছি। এইটা একটাই পর্ব। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। সামনেই তোমাদের 3rd সামেটিভ পরীক্ষা, আর প্রস্তুতি নাও ধীরে ধীরে। চলো, থ্যাংক ইউ ভেরি মাচ।